This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার আসলে একটু কালীঘাটের কাকুর দিকে আমরা নজর রাখি। কেমন আছেন তিনি? সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কেমন আছেন তা জানতে এসএসকেএমের থেকে রিপোর্ট তলব হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামী 5ই জানুয়ারি এসএসকেএমের সুপারকে রিপোর্ট জমার নির্দেশ। যদিও এসএসকেএমের রিপোর্টে ভরসা নেই আদালতে সওয়াল ইডির আইনজীবী। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের সঙ্গে। সৌরভ, 4 মাস ধরে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল দেওয়া হয়নি, একটা টালমাটাল অবস্থা চলছে। এইরকম অবস্থায় ইডি জানিয়ে দিল হাইকোর্টে যে এসএসকেএমের উপর তারা ভরসা রাখছে না এসএসকেএম রিপোর্টের উপর। এইরকম একটা অবস্থায় কি এসএসকেএমের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে? মিমি দেখো, শুধুমাত্র এসএসকেএমের রিপোর্টের উপরে তারা ভরসা রাখতে পারছেন না বা এসএসকেএমের রিপোর্টের উপরে তারা ভরসা রাখতে পারছেন না তাই নয়, একই সঙ্গে তারা কিন্তু সুচারুভাবে এই কথাও জানিয়ে দিয়েছেন আদালতের মধ্যে যে তারা এই রিপোর্ট বিকৃত করা হয়েছে। অর্থাৎ যা রিপোর্ট দেওয়া হচ্ছে, তার যা তথ্য দেওয়া হচ্ছে সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থার সম্পর্কে তার সেই রিপোর্টে প্রতিফলিত হচ্ছে না, এমনটাই তারা কিন্তু অভিযোগ করেছে ইডির আইনজীবী আদালতের কাছে। এবং এই যে এসএসকেএমের উপরে যে অনাস্থা, এই এসএসকেএমের উপরে অনাস্থার ভিত্তিটা কোথায়? অনাস্থার ভিত্তিটা কারণ যতবার তারা সুজয় কৃষ্ণ ভদ্রের নমুনা সংগ্রহ করতে এসছেন ইডির আধিকারিকরা, ততবার তারা বাধা পেয়েছেন। সেটা গত 8ই ডিসেম্বরের ঘটনা হোক, ইএসআই জোকা হাসপাতালে যখন একেবারে সব প্রস্তুত, ইএসআই জোকা হাসপাতালের অ্যাম্বুলেন্স পর্যন্ত এসে পৌঁছেছিল, সেই সময় হঠাৎ করে কাকুর সুজয় কৃষ্ণ ভদ্রের আইসিইউ স্থানান্তর, বা তার আগে যখন বিভাগীয় প্রধান দীপঙ্কর মুখোপাধ্যায় তিনি অনুমতি দিয়ে দিয়েছিলেন, সুজয় কৃষ্ণ ভদ্র নিজে অনুমতি দিয়েছিলেন কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য, সেই সময় আচমকা এমএসবিপি পীযূষ রায় তিনি চলে যান কেবিনে, এসি 1 নম্বর কেবিনে, এবং সেখানে গিয়ে তিনি পুরো প্রক্রিয়াটাতে আপত্তি জানান। এই পুরো যে ঘটনাক্রমে এই যে দুটো বড় উদাহরণ ইডির হাতে রয়েছে, সেইটাই কিন্তু সবচেয়ে বেশি তাদের অনাস্থার কারণ হয়েছে। এবং যে কারণে এসএসকেএম যাই রিপোর্ট দিচ্ছে, সেটা সুজয় কৃষ্ণ ভদ্র হোক, সেটা জ্যোতিপ্রিয় মল্লিক হোক, তারা কিন্তু সেই রিপোর্টগুলো দিল্লির এইমসের চিকিৎসকদেরকে দিয়ে যাচাই করিয়ে নিচ্ছেন। এবং মনে করা হচ্ছে যে এই যে আদালতে দাঁড়িয়ে ইডির আইনজীবী যে সওয়াল করছেন যে এই রিপোর্ট ট্যাম্পার করা হয়েছে, সেই মতটাও কিন্তু তারা দিল্লির বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে নিয়েছে। এখন দেখার যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস এই রিপোর্টগুলো এসএসকেএম কর্তৃপক্ষের কাছে তলব করেছেন। এসএসকেএম কর্তৃপক্ষ আদালতের প্রতিলিপি পাওয়া মাত্র সেই সমস্ত রিপোর্ট আইনজীবী মারফত তারা দিয়ে দেবেন, আদালতে জমা করার কথা তাদের। এখন দেখা যে সেই রিপোর্ট দেখে আদালত কি অবস্থান নেয়। তবে একটা বিষয় স্পষ্ট, কালীঘাটের কাকু হোক বা জ্যোতিপ্রিয় মল্লিক, এসএসকেএম যে এই ধরনের দুর্নীতিকাণ্ডে একদমই কাঠগড়ায় বারবারই এসএসকেএম কর্তৃপক্ষ। আমাদের নজর থাকবে। সৌরভ, অনেক ধন্যবাদ। কোথাও আবর্জনার স্তূপ, কোথাও বসছে মদের আসর। বেহাল হাওড়া সদরের জগৎবল্লভপুর ব্লক, ডোমজুড়ের বাঁকড়া, বালি, জগাছাড়, দুর্গাপুর অভয়নগরের কর্মতীর্থ প্রকল্পের অবস্থা। অভয়নগরের 3 তলা বাড়ির নিচের তলায় রোজ সকালে বাজার বসে, তাও উপরের 2টো তলা ফাঁকা। যে দোকানঘরগুলো রয়েছে তাও দীর্ঘদিন ধরে তালা বন্ধ। অভিযোগ, ছাদে নিয়মিত বসছে মদের আসর। আমরা কথা বলবো সুব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুব্রত, এত অব্যবস্থা, স্থানীয় পঞ্চায়েত প্রধান তারা কি বলছেন? পঞ্চায়েত প্রশাসনের নজরে আসেনি এই বিষয়টা? এতদিন ধরে এইরকম অবস্থা চলছে। একেবারে তোমাকে আমি প্রথমেই দেখাবো সেই ফলক যেখানে কর্মতীর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কর্মতীর্থ ভবন নির্মাণ হয়েছে 2018 সালে। এবং তোমাকে পরবর্তী যে চিত্রটা দেখাবো, এই কর্মতীর্থর নিচের তলায় প্রতিনিয়ত বাজার বসে এবং এই পাশে গুটি কয়েক দোকানঘর রয়েছে যেগুলি কিন্তু কর্মতীর্থের আওতায় যে সকল বেকার যুবক যুবতীদের পাওয়ার কথা তারা পেয়েছে কি পায়নি সেই নিয়ে সন্দেহান নানান প্রশ্ন আছে। কিন্তু এই দোকানঘরগুলি দীর্ঘদিন ধরে তালাবন্ধ। পাশাপাশি এই উপরতলায় দুটিমাত্র ঘর রয়েছে, সেই পাঁচটা ফাঁকা রয়েছে। এবং ছাদে কিন্তু একেবারে ভিন্ন চিত্র, যেখানে মদের বোতল, গ্লাস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমি তোমাকে দেখাবো, তুমি দেখলেই বুঝতে পারবে যে দীর্ঘদিন ধরে এটা খোলা হয় না। মাঝে মধ্যে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে স্থানীয় দলীয় কর্মসূচিতেই কিন্তু এখানে মিটিং হয় এবং এইখানে যে বেকার যুবক যুবতীদের জন্য যে কর্মসংস্থান হওয়ার কথা ছিল তার কিন্তু কোনোটাই আমাদের নজরে পড়ছে না। এবং তোমাকে দেখাবো, এইখানে হচ্ছে প্রথম তল যেটা পুরোটাই ফাঁকা রয়েছে এবং এখানেই মিটিং হয়। এবং এর পাশাপাশি দেখাবো এই দুটি ঘর কিন্তু একেবারেই তালাবন্ধ অবস্থায় রয়েছে, যেখানে কর্মতীর্থের কর্ম পদ্ধতি আদৌ হয় কিনা তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে।
যাচ্ছে এবং স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন যে এখানে শুধুমাত্র দলীয় মিটিং হয় এবং লোকজনের সমাগম হয়, শাসক দলের পক্ষ থেকে সেই মিটিং করা হয়। এবং তোমাকে দেখাবো আমি ছাদের যে অংশটা এবং এই সিঁড়িতে একাধিক জায়গায় মদের গ্লাস পড়ে রয়েছে। এখানে কিন্তু সহজেই যে কেউ আসতে পারে এবং যা মনে হচ্ছে যে চিত্রটা দেখে যে প্রতিদিনই কিন্তু এখানে একটা মদের আসর বসে। এবং আমি এই ছাদের দরজা খুলছি এই মুহূর্তে এবং তুমি দেখো এখানে সহজেই আসতে পারে যে কেউ এবং এই ছাদের মধ্যেই রয়েছে মদের বোতল পড়ে, একাধিক জায়গায় মদের বোতল। এবং এখানে যে কর্মতীর্থের যে চিত্র তা কিন্তু কোনোটাই একেবারে ফুটে উঠছে না। ফলে একটা যে অসামাজিক কাজকর্ম হয়, নোংরা আবর্জনায় ভরে গেছে। একদমই কর্মতীর্থে যে দুষ্কর্ম চলছে বহুদিন ধরেই প্রশাসনের নাকের ডগায়, তা নিয়ে তো কোনো মানে ছবি তো অন্তত সেটাই বলছে, এবার প্রশাসনের হুঁশ ফিরে কবে সেটাই দেখার। ধন্যবাদ তোমার। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন ইচ্ছাপুর বস্তি। সর্বস্ব খুইয়ে রীতিমতো দিশেহারা বস্তিবাসীরা। প্রবল ঠান্ডায় খোলা আকাশের নিচে রাত কাটল বস্তিবাসীদের। স্থানীয় একটি কলেজে ভর্তিবাসী বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হলেও অনেকেই নিজের শেষ সম্বলটুকু ধ্বংসস্তূপের মধ্য থেকে খুঁজে বের করতে মরিয়া। দমকল মন্ত্রী সুজিত বসু গতকালই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন বলে বস্তিবাসীদের আশ্বস্ত করেছেন, কিন্তু কবে হবে সেই পুনর্বাসন? আসুন আমরা কথা বলি সোমার সঙ্গে। সোমা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সোমা, পুনর্বাসনের কোনো ব্যবস্থা কি করা হলো? হ্যাঁ দেখো, গতকাল বিধ্বংসী আগুনে সমস্তই খুইয়েছেন এই সমস্ত মানুষগুলো। সারা রাত কিন্তু তারা এই প্রবল ঠান্ডায় কিন্তু খোলা আকাশের নিচে থেকেছেন। যদিও তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে স্থানীয় একটু কলেজে, কিন্তু তাদের সর্বস্ব তারা খুইয়েছেন। তারা বলছেন যে বিভিন্ন কারণে তারা টাকা পয়সা তুলেছিলেন, টাকা পয়সা রাখা ছিল, সমস্ত কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সহায় সম্বলহীন মানুষগুলো এখন কিন্তু তাকিয়ে আছেন যে কি ব্যবস্থা করা হয়। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, কি করব, আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, ছোট ছোট বাচ্চা আছে, আমাদের কাছে 1 টাকা খাবার পয়সা নেই দিদি। ঘর কোথায় দিয়ে বানাবো বলো না? আমরা থাকবো কোথায়? গরিব লোক আছি, কাজ করে লোকের বাড়ি বাসন মাজি, ঘর লোকের বাড়ি কাজ করি আমরা। এই সকাল থেকে কবে হবে সত্যি, কবে এদের পুনর্বাসন হবে সেই প্রশ্নই এই মুহূর্তে যেন চোখের জলে বস্তিবাসীদের সেই প্রশ্নই উঠে আসছে। অনেক ধন্যবাদ সোমা, তুমি নজর রাখো।